সৌজন্যে চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার। সুপ্রিয় দর্শক, ঈদ মোবারক। চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবলি ইয়াসমিন। দর্শক, জানিয়ে দিই কে আছে আজ আমার সঙ্গে। তার নাম বলতে গেলে বলতে হয় সে একটা গানের পাখি, সে আমাদের গানের পাখি, প্রাণের পাখি, প্রিয় মানুষ জিনিয়া জাফরিন লুইপা। স্বাগত জানাই এই আয়োজনে। অনেক ধন্যবাদ। কেমন আছো বাবলি আপু? কেমন আছো? খুব ভালো আছি। আর তোমাকে পেয়ে, একসাথে পেয়ে খুব ভালো লাগে। বিশেষ করে আমি যখন বগুড়ার কাউকে পাই তখন মনে হয় যে না, আমার খুব কাছের মানুষকে পেলাম। আড্ডা দিতে তো নিশ্চয়ই আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করব, খুব ভালো সময় কাটবে সেটা প্রত্যাশা করছি। নিশ্চয়ই নিশ্চয়ই। ঈদ কেমন কাটছে? ঈদ তো ভীষণ ভালো কাটছে সবসময়ই। আমি যেহেতু সঙ্গীতের মানুষ, আমার ব্যক্তিগত বা ধরো যে কাজের জীবনটা দুটো মিলেমিশে একাকার, তো মিউজিক্যালি কাটে, সো ভালো কাটে। ভালো কাটে। এবারে ঈদ তো বাবা মার সাথে, সেটা অনেকদিন পর নিশ্চয়ই সেটি হচ্ছে। সেটা নিয়ে একটু শুনি যে হুট করে কেন এরকম পরিকল্পনা হলো। আসলে এখন একটু বড় হয়ে গেছি, নিজেদেরও আলাদা আলাদা কি বলবো সংসার হয়েছে, যেহেতু চেষ্টা করি যে তারপরও পরিবারকে সময় দিতে। ছোটবেলার ঈদগুলো যেরকম একটু অন্যরকম ছিল, আমরা 3 বোন একসাথে, পুরো বাড়ি ভরা মানুষ সব নিয়ে একসাথে ঈদ করতে একটা অন্যরকম মজা ছিল, যেটা এখন বাড়িতে গেলে আসলে সবাই থাকে না, যার কারণে ওই ইচ্ছাটা একটু কমে গেছে যে বাড়িতে না যাই, বরং আব্বু আম্মু যদি এখানে এসে ঈদ করে সেটা বেশি ভালো মনে হয়। তারপরও এইবার চেষ্টা করেছি যে কোরবানি ঈদটা একসাথে আব্বু আম্মুর সাথে করতে। বাসার সবাই নিশ্চয়ই ভালো আছে? ভালো আছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদের নতুন কোনো গান বা কি এসেছে সেটা নিয়ে যদি একটু জানি। আমি অনেকদিন আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলের জন্য কোনো কাজ করিনি, কাজ করেছি কিন্তু সেগুলো জমিয়ে রাখা হয়েছে, কোনোটা রিলিজ করা হয়নি। তো এইবার আমার কাছে মনে হলো যে একটা গান অনেক দিন ধরে রয়ে গেছে আমার কাছে, যেহেতু গানটা রিলিজ করে ফেলে। সো ঈদের চেয়ে আর ভালো অকেশন আর কি হতে পারে। একদম এই সময়টা। সো আমি ঈদে এটা রিলিজ করলাম। গানটা লিখেছেন আবু সুফিয়ান এবং গানটার সুর সঙ্গীত করেছেন জুয়েল মোর্শেদ। গানটার নাম হচ্ছে ওরে আমার জান। আচ্ছা, দুটো লাইন শুনি। দুটো লাইন অবশ্যই শোনাবো। গাইলে আমাকে একা গাইতে হবে, বিকজ এই গানটা আমার সাথে আরেকজন সহশিল্পী গেয়েছেন, তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয় প্রতীক হাসান। ও ওয়াও! আমরা দুজন মিলে গানটা গেয়েছি, একটা মিউজিক ভিডিও হয়েছে। এখন আমি কি প্রতীক ভাইয়াটা সহ একটুখানি গিয়ে শোনাই তাহলে। তোকে দেখতে দেখতে ঝাপসা হলেও চোখ, তোকে শুনতে শুনতে বসে গেলেও কান, তোকে ডাকতে ডাকতে নেমে এলেও রাত, কাছে আসতে আসতে রা 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 রা, তোর বাড়িতেই বুনবো আমার প্রেমের ফুল বাগান, ওরে আমার জান, ওরে আমার জান, ওরে আমার জান, ওরে আমার জান। আমি একটু এবার লুইপা জানতে চাই যে গানের অনুপ্রেরণাটা আসলে কোথা থেকে এলো, কেন মনে হলো যে গানের মানুষ হয়ে ওঠা হবে? আমার হচ্ছে ছোটবেলা থেকে আমাদের আসলে ফ্যামিলিতে কেউই গান করতেন না, যেটা সবাই জানে, কিন্তু আমার আব্বু একমাত্র মানুষ যিনি গান শুনতে খুব পছন্দ করতেন। ইনফ্যাক্ট আমাদের ফ্যামিলিতে সবাই গান শুনতে খুব ভালোবাসেন, সবাই ভালো শ্রোতা, আমিও ভালো শ্রোতা আসলে। তো ওই যে ছোটবেলা থেকে গান শুনেছি, দেখা যেত গান শুনে ঘুমাতাম, ঘুম থেকে উঠেছি তখনও গান বাজছে, স্বপ্নেও গান শুনতাম। ভালোবাসা তৈরি হয়েছে ওখান থেকেই আসলে আমার গানের প্রতি একটা টান সৃষ্টি হয়েছে বলা যায়। আর আমার মা ছিলেন খুব এনথুজিয়াস্টিক, উনি সবকিছুতেই খুব উৎসাহী ছিলেন। নানা ধরনের গল্প তো আছেই এই চলার পথে, আমরা ছোট ছোট করে কিছু কিছু জানি। যেমন হচ্ছে যে অনুরোধের গানও তো গাইতে হয় নিশ্চয়ই অনেক সময়। এরকম কোনো একটা অনুরোধ ফিরিয়ে দেওয়ার ফলে আঙ্কেলের উপর একটা প্রেশার চলে এসেছিল, সেই গল্পটা? সেগুলো আসলে এগুলো সবারই হয়, শুধু গান কেন, যারা শিল্পের অন্য শাখায় আছে তাদেরও এরকম অনেক কিছুই ফেস করতে হয়েছে। সে সমসাময়িক সময় আমরাও দেখছি, অনেক কিছুই দেখছি। তো আমার যেটা হয়েছিল ছোটবেলায়, এরকম ছোট থেকেই আসলে আমি গানের ব্যাপারে একটু চুজি। আমার কাছে মনে হয়েছে ভালো লেখা, ভালো সুর বা গানের বিষয়টা যদি ভালো না হয়, ওই গানটা না গাইতে ইচ্ছে করে না। ভিতর থেকে যেই অনুভূতিটা সৃষ্টি হয় সেটাই তো আমরা গানে সাবমিট করি ভোকালের মাধ্যমে। তো সেই বিষয়টাই যদি না থাকলো, ওই গানটা কি করে গাই বলো? তো তখন ওইরকম একটা গানের জন্য আসলো, যে গানটার মধ্যে একটু ধরো ওই সময়ের পলিটিক্যাল কথাবার্তা
কাউকে নিয়ে প্রশংসা করতে হবে, কোনো একক ব্যক্তিকে নিয়ে। তো যেটা আমি গাইতে রাজি হইনি, পরবর্তীতে একটু প্রেশার খেয়েছি। আঙ্কেলকে তারা উঠিয়ে নিয়ে গেছে, ওই রকমই ছিল আর কি বিষয়টা। ডিটেইলসটা না বলি, তবে ওরকম একটু আমাকে একটু ভীতির মুখে রাখা হয়েছিল আর কি গানটা না করে দেবার জন্য। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। অর্থাৎ এই যে একটা শিল্পী জীবনে চলার পথে আসলে অনেক স্ট্রাগলের মধ্য দিয়ে যেতে হয়। এখনো তো আসলে নতুনরা অনেকেই গান করছে, নানান অভিজ্ঞতার মধ্য দিয়ে নিশ্চয়ই তারাও যাচ্ছে। তাদের জন্য মানে তাদের গানের এই যে চলার পথটা এই পর্যন্ত আসা, অনেক দীর্ঘ সময়ে পাড়ি দেওয়ার জন্য কোন বিষয়গুলো আসলে মাথায় রাখা উচিত বলে মনে করো? আমি আসলে এত বড় হইনি যে আমি ওদেরকে সাজেস্ট করব, বাট আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এইটুকুই বলতে পারি যে একটু ধৈর্য আমার মনে হয় থাকা দরকার প্রত্যেকটা শিল্পীর। কারণ সবার সময় কখনো না কখনো আসবে, সেটার জন্য একেবারে মানে উদ্গ্রীব হয়ে থাকা যাবে না, আবার যে আসলো না আসলো এটাই ভাবতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে যেটা ওই সময় আমার ইমোশনাল জায়গাকে একটু চাপের মুখে রাখা হয়েছে, আমার বাবা মাকে, আমার দুর্বল যে ব্যক্তিত্বগুলো তাদেরকে নিয়ে আমাকে প্রেশারাইজ করা হয়েছে। তো এই বিষয়গুলোকে আসলে ইগনোর করে যেতে হবে। মানে কোনো ফরমায়েশি গান বা অনুরোধের গান, এখান থেকে বেরিয়ে এসে আমার মন যা চায়, আসলে এটা তো মন নিয়েই খেলা করার একটা জায়গা। আর প্রেশার ক্রিয়েট করে নিশ্চয়ই গান আসলে আসে না, গানকে আসার কথা একদম আসে না। লিরিক্সের ক্ষেত্রে কি কখনো কম্প্রোমাইজ করতে হয়েছে, এরকম অভিজ্ঞতা আছে? না, এখন আসলে ওই জায়গাটা আমি একটু স্ট্রিক্ট, যে আমার যে গানটা পছন্দ হয় না সেই গানটা আমি কেন গাবো, আমার ভালো লাগতে হবে ডেফিনেটলি সবার আগে, তবেই না ওই গানটার সাথে আমি আমার ইমোশনকে কানেক্ট করতে পারবো। নিজের শোনা হয় এরকম পছন্দের শিল্পী কে আছে যার গান নিয়মিত শোনা? প্রচুর। ওই যে বললাম আমাদের বাসায় তো সকালবেলাও গান শুনতাম, রাতের বেলাও গান শুনছি, খেতে খেতে গান শুনছি, ঘুমাতে ঘুমাতে গান শুনছি। তো আমি মনে করি যে প্রত্যেক শিল্পীর আসলে নিজস্ব স্বকীয়তা থাকে, এবং আমার গান শেখাটা কিন্তু আসলে শুনে শুনেই প্রথম শেখা। আমি যাদের গান শুনেছি, ইনফ্যাক্ট আমি তাদেরকে গুরু হিসেবেই মানি। প্রত্যেক শিল্পীর গানই আসলে আমার কাছে ভালো লাগে একেবারে। যদি এরকম সুযোগ আসে যে অতীতে যেসব শিল্পীরা পছন্দের ছিল বা বর্তমানে যারা পছন্দের আছে, এরকম কোনো শিল্পীর সাথে তোমাকে ঈদের গান গাইতে বলা হলো, কাকে চুজ করবে? অতীতের শিল্পী যদি বলি, তাহলে আমার শ্রদ্ধেয় শিল্পী এন্ড্রু কিশোর, ওনার ভয়েসটা খুবই ভালো, মানে খুবই পছন্দ আমার, খুবই ভালো লাগে, ছোটবেলা থেকেই খুব ভালো লাগে। ফিল্মের জন্য এত বেশি অ্যাপ্রোপ্রিয়েট একটা ভয়েস ছিল, এত ভ্যারিয়েশন, এত গান গেয়েছেন উনি, পছন্দের ছিলেন। সো অতীতের কথা বললে আসলে ওনার কথাই ওয়ান অ্যান্ড অনলি, আর কারো কথা বলবো না। কিন্তু যদি এখনকার সময়ে বলি, তাহলে ডেফিনেটলি প্রতীক ভাষাতে আমার গান গাইতে খুব ভালো লাগে। ঈদে তো গান আসছে আমাদের, আমার প্রতীক ভাষাতে স্টেজ শেয়ার করতেও ভালো লাগে, অডিওতে গাইতেও ভালো লাগে, রেকর্ডিং এ গাইতেও, সবকিছুতেই আমার মনে হয় খুব অ্যাডজাস্টেবল, একজন ফ্রেন্ডলি সম্ভবত তিনি কো-আর্টিস্ট। আর প্রতীক ভাইয়ের সাথে গাওয়া হয়েছে এরকম পছন্দের গান আছে, মানে যে গানটা খুব ভালো লাগে তার সাথে ডুয়েট করতে? প্রতীক ভাইয়ের সাথে দেখা গেছে যে আমাদের খালিদ হাসান মিলু স্যারের যে গানগুলো, ওগুলো প্রতীক ভাইয়ের কণ্ঠে অনেক বেশি ভালো লাগে শুনতে। সো ওই গানগুলো, যে ডুয়েট গানগুলো আছে ইয়েতে, ফিল্মে, ওই গানগুলো আমার প্রতীক ভাইয়ের সাথে টেলিভিশনে গাইতে খুব ভালো লাগে। লাইন করে শুনি। একটা গান গাইতে পারি, গানটা শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের সৃষ্টি গান, আর এটা অবশ্য এটিএন প্রোডাকশন থেকেই এই সিনেমাটা হয়েছিল, ওখানে একটা গান আছে। এই গানটা শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু এবং শ্রদ্ধেয় শিল্পী রুমানা মোর্শেদ কনক চাপা গেয়েছেন। তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়, দোষ দিও না আমাকে তুমি, প্রেম যে বড় অসহায়, তোমাকে ভুলতে গিয়ে বারবার মনে পড়ে যায়। মধু মধু একেবারে ভীষণ চমৎকার। অনেক এখনকার সময়ের কথা যখন বলছিলাম, অনেক শিল্পী আছে যারা ভাইরাল হচ্ছে, তাদের গান প্রচুর পরিমাণে ভিউ হচ্ছে, কিন্তু গানের ঠিক সুরটা যেন হয় না, গানের ঠিক তালটা হয় না।
সেটিকে নিয়ে আসলে কিভাবে মূল্যায়ন করবে? মূল্যায়ন আসলে আমি করার কেউ না, তোমার জায়গা মনে থেকেই হয় যে করো। অডিয়েন্স মূল্যায়ন করবে সেটাকে। আর আমি পার্সোনালি ভাইরাল বোনরাল কোনোটাতেই বিশ্বাসী না। আমার কাছে যেহেতু আমি প্যাশন নিয়ে এসেছি গান করতে, আমার কাছে মনে হয় যে আমার যেটা ভালো লাগবে আমি সেটা করে শোনাবো। এটার সাথে আমার অডিয়েন্স তো আমাকে কানেক্ট করছেই। সো আমার কাছে মনে হয় আমি অন দ্য রাইট ট্র্যাক। তো ওইখান থেকে বেরিয়ে এসে কোনো কিছু যদি করতে হয়, সেটা হয়তো ট্রেন্ডটাকে আমি মিক্স করতে পারি, কিন্তু ওভার ট্রেন্ডি হয়ে কোনো কিছু করাটা বা একদিনেই ভাইরাল হয়ে যাওয়া, ওটা একটা অস্থিরতার মধ্যে পড়ে আমার কাছে। কারণ ভাইরাল কোনো বিষয় কিন্তু স্থির থাকে না, কোনো স্টেবিলিটি নাই, ওটা অস্থিরতার মধ্যেই পড়ে। শ্রোতাদের কথা যখন আমরা বলছি, শ্রোতাদের গুরুত্ব তো শিল্পীদের কাছে সব থেকে বেশি, কিন্তু আমি মানে শ্রোতাদের রুচি নির্মাণের ক্ষেত্রেও তো শিল্পীদের একটা দায় থাকে যে কোন শ্রেণীর শ্রোতা আসলে তৈরি হচ্ছে, সেই জায়গাটাকে কিভাবে মূল্যায়ন করো? এখন হচ্ছে সবার হাতে যেহেতু ডিভাইস থাকে, সবাই খুব শর্টকাটে জিনিস পেতে পছন্দ করে, কিন্তু ঘুরে ফিরে আমরা ডিভাইসে কোন গানগুলো বেশি শুনি, বেশি দেখি, যে গানগুলোর অনেক স্থিরতা, যে গানগুলো যারা সৃষ্টি করেছেন তারা অনেক সময় নিয়ে সৃষ্টি করেছেন, সেই গানগুলো কিন্তু থেকে যায় বহু বছর ধরে। সেই গানগুলোই আমরা বেশি শুনি। নতুন গান যখন আসে, শ্রোতারা শোনে, একবার ক্লিক করে, একবার শোনে, তারপর ওটা ভুলে যায়, শেষ হয়ে যায়। সো আমার কাছে মনে হয় যে শ্রোতাদেরকে ভালো জিনিস দেয়া, ভালো শিল্প সাবমিট করাটা কিন্তু আমাদের একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে। আমরা যদি কোন গানটা হিট করবে এই চিন্তা না করে কোন গানটা অনেকদিন বেশি স্থায়ী হবে সেটা ভেবে অনেক সময় নিয়ে কাজ করি। কিছু লিখতে গেলে যেন একটু সময় নিয়ে ভেবে লিখি যে এই গানটার আসলেই সারমর্মটা কি হলো বা সুরটা কি হলো, কোনো গানের সাথে মিলে গেল কিনা, মিলে যেতেই পারে, বা কোনো গানের মতো হুবহু হলো কিনা, সেটাও একটু মাথায় রাখি। আমার মনে হয় যে ভালো জিনিস শ্রোতাকে দিলে তারা অবশ্যই সেটাকে যত্ন করে অনেকদিন রাখবে। কারণ আমরাও তো আসলে অনেক বছর পর দেখা যায় অনেক পুরনো গান কিন্তু গুনগুন করে গায়, নিজের মনের অজান্তে বের হয়ে আসে, বা শুনি সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ করে মনে পড়ে গেল যে সেই নীলুফার ইয়াসমিনের হয়তো একটা গান মনে পড়ে গেল, সেই সুরটা হয়তো মনে পড়ে গেল। সিজনের সঙ্গেও তো আমাদের মনের গানের আসলে পরিবর্তন হয়। যখন বর্ষা দেখি তখন কোন কোন শিল্পীর কথা খুব বেশি মনে পড়ে। নিশ্চয়ই সেগুলোর মতোই অনেকটা সারা জীবন এখন পর্যন্ত গানের জগতে যে অভিজ্ঞতা লুইপা, সেখান থেকে তো অনেক গুণী শিল্পীর সাথে কাজ করার সৌভাগ্য হয়েছে বা তাদের গান নিয়ে কাজ করার সৌভাগ্য হয়েছে। এরকম যদি কোনো শিল্পীর কথা বলা হয় যে সারা জীবন শুধু তার গান শুনতে পাবে, এরকম কাকে চুজ করবে? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। সারা জীবন আমি আসলে কোনো একক শিল্পীর গান শুনতে পারবো না, কারণ আমার ভালো লাগাটা হচ্ছে খুব মিক্স, খিচুড়ির মতো। মানে আমি পুরোনো দিনের শিল্পীর গান আমার যেরকম শুনতে অনেক ভালো লাগে, মনটাকে অনেক বেশি টানে, ঠিক এখন যারা গান করছে সমসাময়িক সময়ে যেরকম ইমরান গান করছে, ঐশী গান করছে, আমার না ওদের গানও খুব ভালো লাগে, প্রীতম হাসানের গান ভালো লাগে, জেফারের গান ভালো লাগে, আমার বিভিন্ন জনরার গান ভালো লাগে। সো আমি একক কোনো শিল্পীর কথা বলতে পারবো না, কারণ আমি আগেই শুরুতেই অনুষ্ঠানের বলে নিয়েছি যে আমি কিন্তু শিল্পী, মানে গাইবার আগে আমি একজন ভালো শ্রোতা। সো গান শোনার ক্ষেত্রে আমি কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। আচ্ছা, সকলে যারা ভালো করে, যারা ভালো গায়, সকলের গানই শোনা হবে। আর রিয়েলিটি শো নিয়ে আসলে মন্তব্যটা কিরকম, যে রিয়েলিটি শো শুধু কি তারকা তৈরি করছে নাকি শিল্পীও তৈরি করছে, ভালো শিল্পী যারা টিকে যাবে যুগের পর যুগ? রিয়েলিটি শো কিন্তু শিল্পী তৈরি করেছে একটা সময়, আর এখন যেটা হচ্ছে সেটা শুধু বাণিজ্যিকভাবে শিল্পীদেরকে ছড়িয়ে দেয়া হচ্ছে, মানে গাছে উঠিয়ে দিয়ে মই টেনে নেওয়ার মতো একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ তাদেরকে যদি আমরা প্রপার বাজেট নিয়ে তাদেরকে গ্রুমিং না করি, তাদেরকে যদি না শেখাই বা ইন্ডাস্ট্রিতে কিভাবে রান করতে হবে, কিংবা আসলে সব কিছুতে একটা ওয়ে আছে, সেই ওয়ে মতো যদি আমরা না সামনে এগোই বা সেই চর্চাটাও যদি না করি আমরা ইনফ্যাক্ট, তো তখন আসলে কোনো মানে ফলাফলটা আসলে কোনো কাজে দেয় না। তখন এই যে আমি ফার্স্ট হলাম বা সেকেন্ড হলাম, ওই ফার্স্ট পর্যন্তই, ওখানেই আমার ফার্স্ট হওয়াটা ওখানে আটকে গেল, বিজয়ী হয়ে আমি ওখানেই আটকে গেলাম, আমার জীবনটা ওখানেই শেষ হয়ে গেল।
কিন্তু আস্তে আস্তে ওটার স্ট্যাটিস্টিক্স হবে হচ্ছে নিচ থেকে যেন আমরা উপরে উঠি, আমাদেরকে পেছন থেকে যেন একটু ধাক্কা দেয় রিয়েলিটি শোর কাজটাই আসলে সেটা। এই সময় মানে একেবারে রিসেন্ট সময়ে নিজের পছন্দের একটা গানের দু লাইন একটু শুনি, শুনতে শুনতে একটা বিরতিতে চলে যায়। এখনকার সময়ের গান আমি একটু দর্শকদের কাছে বিরতির অনুমতিটা নিয়ে আসি। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটি নিউজের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডায় সময় হয়ে গেল একটা বিরতি নেবার। আমরা লুইপার কণ্ঠে তার পছন্দের একটা গান শুনতে শুনতে বিরতিতে যাচ্ছি। পছন্দের গান না পছন্দের শিল্পীর গান? যে কোনো হতে পারে। ওকে, আমার পছন্দের শিল্পীর সুর করা আমার একটা গান আছে, এই গানটা গিয়ে শোনাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। সৌজন্য চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার। দর্শক, বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটা নিউজের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডা। আমার সঙ্গে আছেন জিনিয়া জাফরিন লুইপা। স্বাগত আবারও। বিরতির আগে যে গানটি গাইছিলে সেটি সম্ভবত রুনা লায়লার সুর করা, এবং আমি যতটুকু জানি ভীষণ পছন্দের মানুষ তোমার, ভীষণ শ্রদ্ধেয় ব্যক্তি তোমার, এবং তিনি তোমার গান এতটা পছন্দ করেন তোমাকে নিয়ে স্ট্যাটাস দিতেও আমি দেখেছি। তাকে নিয়ে একটু কথা শুনে। নিশ্চয়ই, আসলে আমার মনে হয় যে ম্যাডাম রুনা লায়লা হচ্ছেন উপমহাদেশের এমন একজন কিংবদন্তি শিল্পী, যিনি শুধু শিল্পী হিসেবেই যে অনেক বড় তা না, তার ভিতরে যে একটা অনেক বড় মন আছে সেটা আমাকে অবশ্যই স্বীকার করতে হবে, বলতে হবে। কারণ এখনকার সময়ে আমরা যারা গান করছি আমাদেরকে একটা স্নেহের চোখে দেখা, এবং সেই একই সাথে আমরা কোথায় কি ভুল গাইছি, কোথায় ভালো গাইছি, কোথায় কেমন করছি, এবং সেটার পরে যে তার ওপিনিয়ন জানানো, আমাদেরকে অনুপ্রাণিত করা, সব কিছু মিলিয়ে ওনার যে একটা বিশেষ ভূমিকা, একজন সিনিয়র আর্টিস্ট হিসেবে যে ওনার যে দায়িত্ববোধটা, সেটাকে আসলে আমি সবসময় সাধুবাদ জানাই, যেটা তিনি আসলে না করলেও পারতেন, কিন্তু আমাদের ছোটদের জন্য যে তিনি করে যাচ্ছেন এটা অনেক বড় একটা মন মানসিকতার ব্যাপার। একদম। তো সেই মানুষটি আমাকে একদিন ফোন করলেন, করে বললেন যে তোমার একটা কাভার আমি শুনেছি, জোছনা করেছে আরি, সেটা তুমি অনেক ভালো গেয়েছো। উনি আমাদের রিয়েলিটি শোর বিচারক ছিলেন, তো বললেন যে ওই সময়ের থেকে এখন তুমি অনেক ইমপ্রুভ করেছো, তো তার জন্য তোমাকে আমি একটা উপহার দিতে চাই, সেটা হচ্ছে আমার সুর করা একটা গান তোমাকে আমি গাওয়াতে চাই। আমি তো প্রথমে খুব খুশি হলাম এবং কি বলবো ভাষা হারিয়ে ফেললাম, কিন্তু তারপরে আমার মনে হলো ফোন রাখার পরে যে উনি একজন বড় মানুষ, উনি বলেছেন কথাটা হয়তো বলার জন্য বলেছেন, হয়তো ভুলে যাবেন। ঠিক তার কিছুদিন পরে উনি গান সুর করে আমাকে ফোন করলেন যে তুমি তাহলে চলে এসো, তোমাকে গানটা উঠিয়ে দেবো। এবং এই গানটি লিখেছেন শ্রদ্ধেয় গাজী মাজহারুল আনোয়ার স্যার। আমার কাছে মনে হয় যে আমার সঙ্গীত জীবনে এই গানটা আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। এই সমৃদ্ধ করার গানের আবার দু লাইন আবারও চাই। আমি যখন একা থাকি মনে তোমার ছবি আঁকি, আমার আগুন আগুন বুকে যেন সুখের ফাগুন পাই। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই। আমার চোখে পানি চলে আসছে, আমি জানি না কেন, ভীষণ আবেগপ্রবণ একটা গান। আর এই গানগুলো, সফট গানগুলো তোমার কণ্ঠে আরো বেশি প্রাণ খুঁজে পায়। আমার মনে হয় যে ম্যাডাম রুনা লায়লা এই গানটা সুর করেছেন মানে ওনার বিশেষত্ব তো আছেই, পাশাপাশি উনি এটাই ভেবে গানটা সুর করেছেন যে গানটা তিনি আমাকে দিয়ে গাওয়াবেন। সো আমার ক্যারেক্টারিস্টিক্স এবং আমার ভয়েসের কোন ক্যারেক্টারটা সেটাই আসলে উনি মাথায় রেখে গানটা তৈরি করেছেন। এবং এই রেকর্ডিং সেশনে আমি যে ওনার কাছে যেটুকু শিখেছি, আমার মনে হয় যে আমার অভিজ্ঞতার ঝুলিতে আসলে অনেক 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 কিছু জমা হয়ে গেছে। কত লম্বা সময় ছিল সেটা? ঘন্টা 3 লেগেছে গানটা গাইতে আমার। এবং সেই 3 ঘন্টা তার কাছ থেকে যতটুকু নেওয়া সম্ভব একদম আমি চেষ্টা করেছি। আমি আরো সময় বেশি নিয়ে কাজ করেছি যাতে আরো কিছু জানতে পারি। উনি আমাকে বলেছেন উনি কতখানি মুখ খুলে উনি থ্রোয়িং দিতেন যখন ফিল্মের গান তিনি করতেন। আমি কি হেসে গাইবো নাকি মুখ ভার করে গাইবো, কিভাবে গান গাইবো, অনেক কিছু আসলে শিখেছি। একদম একদম একদম। নিজের গান শোনা হয়? নিজের গান শুনতে বেশি ভালো লাগে না, কেন? তারপরও শুনি।
ওই যে নিজের গান একা একা শুনি ঠিক আছে, সবাইকে নিয়ে শুনি না, কারণ অনেক কোথাও কোথাও বেসুরা হলো, কোথাও ভুল গেলাম। আমার তো এরকম অভ্যাস আছে, আমি লিরিক ভুলে যাই, নিজে একটা বানিয়ে লিরিক গেয়ে ফেলেছি হয়তো লাইভে। তো এই বিষয়গুলো যাতে ধরা না পড়ি, বা সবাই মিলে শুনলেও আমি সবার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে দেখি যে কে বুঝলো কিনা। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে গানের জগতেও সিন্ডিকেটের কথা আমরা আসলে শুনতে পাই, সেটা কিভাবে আসলে মেইনটেইন করা হয় বা কিভাবে মেইনটেইন করা উচিত একজন শিল্পীর জন্য? সিন্ডিকেটের কথা বলে আসলে আমি এই প্রোগ্রামটাকে সেকেলে করতে চাই না, কারণ এগুলো অনেক পুরনো প্রশ্ন। আমি চাই না যে ঘুরে ফিরে এই সিন্ডিকেটের মধ্যে আমরা আবার কি বলবো আবদ্ধ হয়ে যাই। সিন্ডিকেট কি শেষ হয়ে গেছে? সো সিন্ডিকেট এটা চলতেই থাকবে, এটা একটা সার্কেল। সো এই ইকোসিস্টেমের মধ্যে সিন্ডিকেটটা আসলে থাকবেই। এটাকে ইগনোর করে হোক বা এটার সাথে থেকে হোক, যেভাবে হোক এটাকে মানিয়ে নিয়ে আমাদের কাজ করে যেতে হবে। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে তাহলে আর খুব বেশি আসলে কথা না বাড়ে, যেহেতু এই বিষয়টা হ্যান্ডেল করে হলেও আগাতে হবে, যেমনটি বলছিলে যে এটা আসলে থাকবেই সবসময়। সেই বিষয়টা আসলে নতুনদের ক্ষেত্রে খুব বেশি প্রতিবন্ধকতা যাতে তৈরি না করে, সেই ধরনের পরামর্শ নিশ্চয়ই দেওয়া হয়। পরামর্শ দিব না, কারণ আমি তো নিজেই আসলে যেহেতু সিন্ডিকেটের বাইরে বলা চলে একরকম, সো এটার যে সাইড ইফেক্ট সেটাকে তো আমারও ফেস করতে হয়। আমি এটাকে কিভাবে হ্যান্ডেল করব সেটা নিয়ে আমাকে ভাবতে হয়, অনেক সময় দিতে হয়। দেখা যায় যে গানের থেকে সেই সময়টাকে আমার বের করে নিয়ে এসে সিন্ডিকেটটাকে কিভাবে আমি ফেস করব এটা আমাকে ভাবতে হয়। সো আমি আগে অ্যাডজাস্ট করি বিষয়টার সাথে, তারপরে যদি কখনো মনে হয় যে আমি এটা নিয়ে কোনো সাজেশন দিব আমার ছোটদেরকে, তাহলে নিশ্চয়ই আমি কখনো বলবো। অনেক অনেক শিল্পী এখন গান করছে, নানা ধরনের গান হচ্ছে। তারপরে জানতে চাইবো সমকালীন একেবারে যারা গান করছে তাদের মধ্যে কার কার গান বেশ ভালো লাগে? সমকালীন যারা গান করছেন, ওই যে আমি বলছিলাম প্রীতম হাসানের গান আমার খুব ভালো লাগে। জেফারের গান একটু ভিন্ন রকম, তাই ওর ভয়েসটা আমার ভালো লাগে। একই সাথে দোলা রহমানের গান আমার খুব ভালো লাগে। দোলা রহমানের ভাই অদিত রহমানের মিউজিক কম্পোজিশন আমার খুব ভালো লাগে। আর বলে তো শেষ করতে পারবো না, ওই যে আমি একক কারো কথা বলতে পারি না, বলতে গেলে অনেকের কথাই চলে আসে আসলে। গান নিয়ে নিশ্চয়ই অনেক স্বপ্ন থাকে বা অনেক স্বপ্ন এখনো আছে। ভবিষ্যৎ পরিকল্পনার কথা যদি একটু জানতে চাই, যে কি করার ইচ্ছে, যে আমি গান নিয়ে এখানে যেতে চাই বা এই কাজটা করতে চাই। প্রথমত আসলে আমি যে গান করব এটাই তো কখনো আমার পরিকল্পনায় ছিল না। এখন যে গান করছি এটাই তো আসলে জানতাম না কখনো যে আমি ইন ফিউচার গান করব, এটা আমার প্রফেশন হবে। আমার কাছে মনে হয় আমি খুবই ব্লেসড, কারণ খুব মানে মোস্ট এন্টারটেইনিং একটা জব আমি করছি। আমি গানের সুবাদে ঘুরে বেড়াচ্ছি, অনেক মানুষকে দেখছি, অনেক মানুষের ভালোবাসা পাচ্ছি, সুপার ব্লেসড আমি। তো সামনে যাই হোক না কেন আমি কিছু পরিকল্পনা করব না, নিশ্চয়ই উপরওয়ালা আমার জন্য ভালো কিছুই পরিকল্পনা করেছেন। আমরাও সেটাই আসলে আশা করি, উপরওয়ালার ভালো পরিকল্পনার অংশ হও, ভালো ভালো আরো গান উপহার দাও। তারপরেও একটু জানতে চাই ব্যক্তিগত লাইফ নিয়ে একেবারে, গানের জীবনে আসলে পায়রার যখন আবির্ভাব ঘটলো সেটিকে তখন কিভাবে ম্যানেজ করলে, বা পায়রার আবির্ভাবটা কতটুকু অনুপ্রেরণা দিয়েছে? আমি তো বলতে গেলে যদি কেউ আমাকে বলে যে আপনার মানে আমি কার শ্রোতা এটা প্রশ্ন না করে যদি আপনার শ্রোতা, খুব ডেডিকেটেড শ্রোতাকে, আমি বলবো আমার মেয়ে পায়রা। কারণ সারাক্ষণ আমারই গান শোনে, তারপর তার আবার ডিফারেন্ট জনরার খুব পার্সোনাল চয়েস আছে, সে বিভিন্ন ধরনের গান শুনতে পছন্দ করে। আমি কখনো ভাবিনি যে আমার মেয়েও যে গানের সাথে এরকম অ্যাটাচড হবে, মিউজিক্যালি ও এরকম মোটিভেটেড হবে, এটা আসলে আমার ধারণা ছিল না কখনো। কিরকম সে মোটিভেটেড হয় বা কি বুঝে যায় তাকে? আমি একটা ছোট্ট গল্প বলতে পারি, সেটা হচ্ছে ও রিসেন্টলি আমাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা মা, মাইকেল জ্যাকসন কি বেঁচে আছে না মরে গেছে? ও জিজ্ঞেস করেছে? আমি তাকে বলেছি, মা মাইকেল জ্যাকসন তো ফিউ ইয়ার্স এগো হি পাসড অ্যাওয়ে। তখন ও আমাকে বলল, আচ্ছা ওয়েট আ সেকেন্ড, বলে সে গুগল সার্চ করে ভিডিও টিডিও দেখে আমার কাছে আসার পর বলে, হ্যাঁ ইউ আর রাইট, মাইকেল জ্যাকসন তো নেই, আমি খুব স্যাড। আমি বললাম কেন, তুমি কেন এত স্যাড? আমি তো মাইকেল জ্যাকসনকে দেখতে পারলাম না, এই জন্য আমি খুব স্যাড। তাই আমি বললাম তুমি চেনো মাইকেল জ্যাকসনকে? বলে ইয়েস আই নো হিম। আমি বললাম কি গান শুনেছো? তো ও মাইকেল জ্যাকসনের গানের একটা বিশাল লিস্ট আমাকে বললো, এবং
প্রত্যেকটা গান সে গাইতে পারে। ও মাই গড। ফাইনালি আমি বললাম যে কিভাবে মারা গেল মাইকেল জ্যাকসন, বলল রং মেডিকেশনের জন্য মাইকেল জ্যাকসন মারা গেল। সবকিছু রিসার্চ করে ফেলেছে, সে মাইকেল জ্যাকসন সম্পর্কে সবকিছু জেনে তারপরে আমাকে এসে বলছে ইউ আর রাইট। মানে আমাকেও সে বিশ্বাস করে নাই, অথেন্টিক নিউজ তারপরে আসছে। ও খুব অসাধারণ। ওর যেই মানে ওর যেই অনুভূতিটা সেটা আমিও আসলে অনুভব করতে পারছিলাম, যে ও যে ভিতরে ভিতরে খুব আপসেট, একজন আর্টিস্টের যে সে একজন ফ্যান হয়ে গেছে এবং তার জন্য সে আপসেট ফিল করছে, ওটা আমিও আসলে অনুধাবন করতে পারলাম যে না, সেও আসলে ভেতরে ভেতরে কিন্তু একজন শিল্পী হয়ে গড়ে উঠছে। একদম একদম একদম, না হলে কিভাবে সম্ভব এতটুকু একটা বাচ্চা মেয়ে। আলমগীর ভাই কতটা সাপোর্ট করেন, যদি আমরা এটা জানি তারপরে আরেকবার জিজ্ঞেস করি। এটা তো সবসময় বলি, আসলে আমার তো মিউজিকই করা হতো না যদি আলমগীরের সাথেই আমার বিয়ে না হতো। আর একবার রুনা ম্যাম আমাকে বললো কি বলতে চাও, আমি বললাম যে অদ্ভুত একটা মিল আছে আপনার সাথে আমার। বললো কি বলো তো, আমি বললাম এই যে দেখেন আপনিও আলমগীরের বউ, আমিও আলমগীরের বউ, আপনার জীবন আলোকিত করছে আলমগীর, আমার জীবন আলোকিত করছে। তো রুনা ম্যাম বললেন যে হ্যাঁ, একজন অ্যাক্টর, একজন মিউজিশিয়ান। ছোটবেলা লুইপা সম্পর্কে একটু শুনি। লুইপা ছোটবেলা থেকে গানের সাথে বড় হয়েছে, গানের চর্চা করেছে, গান ছড়িয়ে দিয়েছে চারপাশে। তারপর লুইপার কি পরিকল্পনা ছিল যে বড় হয়ে আমি শিল্পী হব, নাকি অন্য কোনো চিন্তা ছিল, বা পরিবার কি ভাবতো? ওই তো বললাম, আমি ছোটবেলা থেকে আসলে কখনো ভাবিনি যে গানটা যে প্রফেশনালি ভাবে করব। এমনিতে আই খুকু আই বাবার সাথে এই গানটাই দিয়ে আমার আসলে গান গাওয়া শুরু হয়েছে। তো ওরকম একটু আধটু তো সব বাচ্চারাই গায়, ছড়া গান গায়, কবিতা আবৃত্তি করে, কিন্তু গান নিয়ে যে এত মানুষের ভালোবাসা পাবো, বা আজকেও তো অনেক মানুষ অনুষ্ঠান দেখছেন, আমার কথা শুনছেন, তো এটা আসলে আমার কাছে অনেক বড় একটা বিষয়, যেটা কখনো ভাবিনি। আর বাবা চাইতেন আমি টিচার হব। আচ্ছা। মা বলতেন যে তোমার যেটা মনে চায়, যা খুশি তুমি তাই করবে। লুইপা কি চাইতো মনে মনে, তবে কি হব? একদম যে ডাক্তার ইঞ্জিনিয়ার হতেই হবে এরকম কেউ আমাকে কখনো চাপিয়ে দেয় নাই। আমি ভেবেছিলাম হয়তো বা কোনো আর্টিস্টিক কিছুই করব, ফ্রিল্যান্সিং কিছু করব, কারণ 9 to 5 জব করাও আসলে আমার পক্ষে পসিবল না। আমি একটু স্বাধীন চেতা মানুষ, একটু দুঃখ বিলাসিতাও আছে আমার মধ্যে। তো সব মিলিয়ে আসলে এক জায়গায় আটকে গিয়ে কাউকে বস ডেকে চাকরি করাটা আমার পক্ষে সম্ভব না। আর্টিস্টিক কিছু একটা করব, ওইটাই আসলে আমার একটা মিশন ছিল, অ্যাম্বিশন ছিল। বিশেষ পরিকল্পনা না হলেও যে চর্চাটাতে জীবন শুরু হলো, সেই চর্চাতে এসে এখন লুইপা হচ্ছে শিল্পী। একটু র্যাপিড ফায়ারের দিকে যাই, আমাদের আয়োজনের শেষের দিকে চলে এসেছে না, একেবারেই সহজ সহজ প্রশ্ন, লুইপার কাছে এগুলো কোনো বিষয়ই না। একটু জানতে চাই যে অনেক শ্রোতা আছে, অনেক দর্শক আছে, তারা নিশ্চয়ই প্রতিনিয়ত প্রশংসা বাণী পাঠায়, নিশ্চয়ই ভালোবাসার বাণী পাঠায়, হাসি নিয়ে প্রশংসা করে? হাসি নিয়ে হ্যাঁ, সবাই বলে আমার হাসি নাকি সুন্দর, অনেকে বলে আমার হাসি মোনালিসার মতো। এখন কোন মোনালিসার কথা বলে আমি জানি না, আমাদের মডেল মোনালিসা আপুর কথা বলে নাকি মোনালিসার কথা বলে, আই ডোন্ট নো। তো হ্যাঁ, হাসি নিয়ে বলে যে প্রাণ খোলা হাসি দেখলে মন ভালো হয়ে যায়। একদম তাই। আবার আমার হাজবেন্ডকে যদি কেউ জিজ্ঞেস করে যে লুইপার কোন বিষয়টা শুনে বা দেখে জেনে আপনি ওকে পছন্দ করেছেন, আমাকে বলবে একটু হাসো তো, তার মানে সে আমাকে আমার হাসিটাই পছন্দ করে। বাহ, চমৎকার, এই হাসি বজায় থাকুক। লুইপা কি অনেক বেশি রাগী নাকি হচ্ছে অনেক সফট? আমি রাগী মানে অনেক বেশি রাগী না, সব সময় আমার রাগটা সহজে আসে না, একবার রাগলে তখন একটু কঠিন হয়ে যায়, অবশ্য সেটা আমি অনেক সময় পুষে রাখি। আচ্ছা, সেটা আলমগীর ভাই কিভাবে সেটা হ্যান্ডেল করে? আমাকে সবাই ম্যানেজ, আমি জীবনে কখনো কাউকে সরি বলি নাই, আমাকেই সবাই সরি বলে, সে আমি দোষ করি আর যেই দোষ করুক না কেন। সরিটা আমি শুনবো কিন্তু বলবো না। সুখের স্মৃতি কোনোটা মনে পড়ে সবসময়, যে চাইলেই আমার হয়তো এখন আমার মনে চাইলো যে আমি আমার একটা সুখের স্মৃতি মনে করবো? এখন ঈদ চলছে, তো ঈদের সময় আসলে আমার ছোটবেলায় যে 3 বোন একসাথে আনন্দ করে ঈদ করতাম, ওটাই আমার চোখে ভাসে এখনো, যে আবার কবে আমরা সবাই এক জায়গায় হব, একসাথে ঈদ করব। এমন কোনো কষ্টের স্মৃতি আছে যেটি আসলে মনে পড়লে? কষ্টের স্মৃতি ওই যে বললাম, দুঃখ আসলে আমি কখনো পুষে রাখি না, মনে রাখতেও চাই না, মনে করতেও চাই না। লাস্ট কবে কেঁদেছি এটাও আমার মনে নাই। জন্মদিনের আয়োজনগুলো কেমন লাগে? জন্মদিনের আয়োজন আসলে ওরকম স্পেশাল করে কখনোই কোনো কিছু করিনি, তবে জন্মদিনকে ঘিরে অনেক কিছু হয়েছে, যেরকম অনেক সময় গান রিলিজ করেছি বা নতুন অ্যালবাম হয়েছে, মানে জন্মদিনটাকে একটা উপলক্ষ ধরে
আসলে অনেক কাজ হয়েছে, বাট ওই একক জন্মদিন ভেবেই সেলিব্রেট করা ওই বিষয়টা আসলে আমার মধ্যেও নেই, বা আমি ওরকম কখনো এক্সপেক্টও করি না। কতটা বন্ধু সুলভ? বন্ধু, আমার বন্ধু অনেক বন্ধু আমার, কিন্তু আমার বন্ধু কেন জানি আমার চেয়ে বয়সে বড় সবাই আমার বন্ধু হয়ে যায়। এটা কি মানে আমি একটু শিখবো সবার কাছ থেকে, সেরকম টেন্ডেন্সি থেকেও কাজ করে যে বড়দের কাছ থেকে শেখা যায়? কেমন যেন একটা ইন্টিমেসি হয়ে যায় আমার বড়দের সাথে। আমার দেখা যায় যে ক্লাসমেটদের চেয়ে বড়দের সাথে বেশি বন্ধুত্ব হতো আগে। আচ্ছা, চমৎকার। ঘুরতে ফিরতে ভালো লাগে? খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই জন্যই তো গান করে মনে হয় খুব ব্লেসড আমি। আমার সাগরে যেতে খুব ভালো লাগে, আর সব জায়গায় ঘুরতে ভালো লাগে আমার। সাগর, পাহাড় সবকিছু ভালো লাগে। আচ্ছা, বই পড়া হয়? বই আগে পড়া হতো, এখন আসলে ওরকম সময়ও হয়ে ওঠে না সত্যিকার অর্থে। সিনেমা দেখা হয়? হ্যাঁ, সিনেমা দেখি প্রচুর। আচ্ছা, বাংলাদেশি সিনেমা নাকি বাইরে সবকিছু মিলে সবই দেখি। বৃষ্টি ভালো লাগে? খুব ভালো লাগে, কিন্তু কাদা ভালো লাগে না। অসংখ্য ধন্যবাদ লুইপা, অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে, মানে খুব দ্রুত মনে হলো যে সময়টা আসলে চলে গেল। আমাদের সময় একেবারে শেষের দিকে, তবে শেষ হয়েও যেন শেষ না হয় সেজন্য তোমার গানের সুরে সুরে শেষ করতে চাই। যে কোনো পছন্দের দুটি লাইন তুমি মনে করতে থাকো, আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত এটিএন নিউজের ঈদের বিশেষ আয়োজন সেলিব্রিটি আড্ডা থেকে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। চোখ রাখুন এটিএন নিউজের পর্দায় ঈদের বিশেষ বিশেষ আয়োজনগুলোর দিকে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আমি শেষ ছোট্ট গান গাওয়ার আগে একটু ধন্যবাদ জানাতে চাই অবশ্যই এটিএন নিউজকে, আমাকে এত সুন্দর একটা আয়োজনে ডেকে আজকে ঈদ সেলিব্রেট করার জন্য। এবং তোমাকেও অনেক ধন্যবাদ, এত সুন্দর একটা হাসি মাখা মুখ দেখে। এবং আসলে সময়টা কখন চলে গেল আমরা বুঝলামই না। যারা দেখলেন অনুষ্ঠানটা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ধৈর্য ধরে আমাদের কথাগুলো শুনলেন। এবারে ছোট্ট একটু গান দিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। সৌজন্যে চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার।